এই দেশে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষত এখন যারা সরকারে আছে বিএনপি, আমরা 90-এর ইতিহাসেও দেখেছি যে তারা কিন্তু কমিটমেন্ট রক্ষা করে নাই। 90-এর গণ অভ্যুত্থানে তারাই সরকার গঠন করেছিল, তিন জোটের যে রূপরেখা সেটা তারাই প্রথম ভঙ্গ করেছে। এবং এ কারণে অভ্যুত্থানের পরপরই কিন্তু আমরা বলেছিলাম যে সংস্কারটা প্রয়োজন এবং অন্তর্বর্তী সরকারের সময় আগে গণভোট হয় এবং যতটা বাস্তবায়ন করে সম্ভব। কিন্তু সেই সময় আপনারা দেখেছেন যে তারা সর্বপ্রথম নির্বাচনের দাবি নিয়ে এসেছে এবং কোনো সংস্কারকেই তারা তখন করতে দেয়নি এবং এখনও দিচ্ছে না। ফলে সংস্কার তারা করতে দিবে না, কারণ তারা একই ধরনের ক্ষমতা ভোগ করতে চায় যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ভোগ করেছিল। সে একই ধরনের চরিত্র তাদের মধ্যেও আছে বলেই তারা হয়তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল, কিন্তু তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য আসলে এক ছিল না। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য ছিল হচ্ছে ক্ষমতায় যাওয়া। সে কারণে তারা শেখ হাসিনাকে উৎখাত করতে চায়। আমরা মনে করি যে এই দেশে যে গণমাধ্যমের পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে, দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা একদম প্রেস ব্রিফিংয়ে ঘোষণা মানে ভয় দেখাচ্ছে বা হুমকি দিচ্ছে। তো এইটা আসলে আমাদের গণতন্ত্রের জন্য ভালো সংকেত নয়। এখানে যখন আমরা দাঁড়াই, আপনাদের যে কোনো অধিকার আছে আমাদেরকে প্রশ্ন করার। প্রশ্নটা আমাদের পছন্দেরও হতে পারে, অপছন্দেরও হতে পারে, কিন্তু আমাদের অধিকার আছে, সেটার প্রয়োজন আমি ইগনোর করতে পারি, প্রয়োজন আমি জবাব দিতে পারি, কিন্তু কোনোভাবেই আমি আপনাকে সেটার জন্য আমি আপনাকে চার্জ করতে পারি না, ধমক দিতে পারি না। ফলে এবং এই সরকারের অনেক সংসদ সদস্যর বিরুদ্ধেও এই দ্বৈত নাগরিকত্বর কিন্তু অভিযোগ আসলে আছে। সরকারের জায়গা থেকে এটা আসলে পরিষ্কার করা উচিত। তো বিভিন্ন সময় যাদেরটা এসেছে আমরা কথা বলেছি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এসেছে, তার এটা পরিষ্কার করা উচিত, সেটার প্রমাণ সামনে নিয়ে আসা উচিত যে এই বিষয়টা, দ্বৈত নাগরিকত্বের বিষয়টা সুরাহা করা উচিত। কিন্তু কোনোভাবেই গণমাধ্যমকে আসলে হুমকি দেওয়া এটা আসলে সমুচিত না। সংসদে স্থায়ী কমিটিগুলো নিয়েও জুলাই সনদে আমাদের একটা ঐক্যমত ছিল যে বিরোধী দল অনেকগুলো কমিটির সভাপতি পাবে, বিশেষত 4টা কমিটি তারা ফিক্সড বাধ্যতামূলকভাবেই তারা পাবে। তো তারা সেই কমিটমেন্টটাও রক্ষা করে নাই এবং তারা এখন বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন হলে। তো জুলাই সনদে তো এটা তো কমিটমেন্ট ছিল, জুলাই সনদের যেই অংশগুলো সংবিধান সংস্কার সম্পর্কিত ছিল, সেটা সংবিধান সংস্কার আমরা বলছি, তারা বলছে সংশোধন, সেগুলোর পরে হয়তো সেগুলো নিয়ে সমাধান মানে সুরাহা হতে পারত। কিন্তু এই স্থায়ী কমিটির বিষয়টা তো আসলে সংবিধান বিষয় না, এটা কিন্তু এখনই স্থায়ী কমিটির সভাপতিটা বিরোধী দলকে দিয়ে দেওয়া উচিত ছিল। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা এটা দাবি জানিয়েছিলাম যে বিরোধী দলের এটা ন্যায্য পাওনা এবং এটা আমাদের জুলাই সনদের কমিটমেন্ট। আমরা যদি দুর্নীতির জায়গাটায় স্বচ্ছতা আনতে চাই, জবাবদিহিতা আনতে চাই, তাহলে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি বিরোধী দলকে দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে তারা সেটা দিবে না বলেছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা তো বাস্তবায়ন করবে না, এটা আমরা জানি। বাস্তবায়ন তাদের নোট অফ ডিসেন্ট সহ করলেও, ফলে এটা আসলে হতে যাচ্ছে না বলে আমরা মনে করছি। বরং তারা যেটা আরও করছে যে আমাদেরকে এটা একটা ট্রেড করার চেষ্টা করছে। আমাদেরকে তারা বিভিন্ন অনানুষ্ঠানিকভাবে বলেছে যে যদি সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ করে তাহলে তারা অনেক কিছু ছাড় দেবে, তাহলে হয়তো তারা বিরোধী দলকে এই স্থায়ী কমিটিগুলো সভাপতি দিবে। আপনারা দেখেছেন যে প্রথমে ডেপুটি স্পিকার বলেছে, তারপরে বলেছে কমিটিতে যুক্ত হলে আমাদেরকে এই স্থায়ী কমিটিগুলো দিবে। ফলে আমরা মনে করি যে এগুলো তো আমরা বরাবরই প্রত্যাখ্যান করে এসেছি, কারণ আমরা মনে করেছি যে জুলাই সনদ সম্পূর্ণরূপে বাস্তবায়ন হতে হবে, গণভোটের গণরায় সম্পূর্ণরূপে বাস্তবায়ন হওয়ার মাধ্যমেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। আর বিরোধী দল হিসেবে আমরা তো যেটা আমাদের ন্যায্য, যেটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সেতটুকুই শুধু চাচ্ছি। এবং বৈঠকে সমসাময়িক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের তৃতীয় যে অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে সংসদে, সেই অধিবেশনে আলোচ্য এজেন্ডাগুলো, আমাদের করণীয়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং দেশে যে চলমান জনদুর্ভোগ রয়েছে সেগুলা বিষয়ে বিরোধী দল হিসেবে আমাদের সমন্বিত ভূমিকা, ঐক্যবদ্ধ ভূমিকা, সে বিষয়ে আমরা আমাদের নীতি এবং কৌশলগুলো নির্ধারণ করেছি। এবং যেমনটা আপনাদেরকে সামনে ভূমিকায় বললেন হামিদুর রহমান আজাদ সাহেব, 11 দলের সমন্বয়ক, তো সেই বিষয়গুলো আমরা আলোচনা হয়েছে। আমাদের আজকের আলোচনায় একটা বড় কনসার্ন এসেছে যে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে যে অধিবেশন শুরু হতে যাচ্ছে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন আইন, সেটার খসড়া, সেটার বিল উত্থাপন হবে এবং পর্যায়ক্রমে গুমের আইন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, অন্তর্বর্তী সরকারের করে যাওয়া অধ্যাদেশ, যেগুলো এই সরকার এসে ল্যাপস করেছিল প্রথম অধিবেশনে, সেগুলো তারা নিয়ে আসছে। তো এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা তখনই বলেছিলাম প্রথম অধিবেশনে যে এই অধ্যাদেশগুলো ল্যাপস না করার জন্য যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় সেটাকে আইনে পরিণত করা, এবং কোনো পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হলে সেটা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আমরা এটা করতে পারবো। কিন্তু তখন তারা বলেছিল যে তারা আরও শক্তিশালী করে এই আইনগুলো নিয়ে আসবে এবং
আমরা সকলেই জানি যে বিগত 16 বছরে ফ্যাসিবাদী আমলে আমাদের প্রধানতম একটা জায়গা ছিল দেশের নাগরিকদের মানবাধিকার হরণ। যারা রাজনৈতিকভাবে ভিন্ন মত পোষণ করত, ধারণ করত, তাদেরকে গুম করা হয়েছে, নির্বিচারে নির্যাতন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা রাষ্ট্র কর্তৃক এই নির্যাতন বিভিন্ন সময় করা হয়েছে এবং যার কোনো জবাবদিহিতা ছিল না। মানবাধিকার কমিশন একটি ছিল, বিচার ব্যবস্থা ছিল, কিন্তু কোনো ব্যবস্থাই সেই সময় কিন্তু কাজ করে নাই, কারণ দেশে গণতন্ত্র ছিল না, ফলে মানবাধিকার সুরক্ষিত হয়নি। ফলে আমাদের সকলের চাওয়া ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের মানবাধিকার এই বিষয়টা যাতে সুরাহা হয়, দেশে যাতে কারো মানবাধিকার হরণ না হয়, এবং গুমের বিষয়টা বাংলাদেশে আমরা আর কোনো গুমের ঘটনা আমরা দেখতে চাই না। যদিও আমরা এই সরকারের সময় একটি গুমের ঘটনা কিন্তু শুনতে পেরেছি মিরাজ শেখ নামে। এখন আপনারা জানেন যে অলরেডি সেই খসড়া মন্ত্রিপরিষদে যেটা আলোচনা হয়েছে সেটা কিন্তু সামনে এসেছে, পত্রপত্রিকায় এসেছে, যে আগের থেকেও দুর্বলতর আইন হিসেবে 2009 সালের যে আইন ছিল মানবাধিকার কমিশনের, তার থেকেও দুর্বল হিসেবে একটা আইন এর খসড়া নিয়ে আসা হচ্ছে, এবং যেখানে মানবাধিকার কমিশন নিজস্বভাবে কোনো তদন্ত করতে পারবে না, যেটা যে বিগত অধ্যাদেশে ছিল, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অর্থাৎ পুলিশের কাছেই কোনো গুমের ঘটনা যদি আসে বা মানবাধিকার হরণের ঘটনা আসলে পুলিশের কাছে সেটার ব্যাখ্যা আসলে চাইতে পারবে তারা, এবং পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিজেই তদন্ত করবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে, যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে, সেটা স্বচ্ছতা নিয়ে সেইটার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে দেশে আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে, যেটা আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী। গুমের আইনটাও তারা এরকম দুর্বলতর করে হিসেবে আনছে। পাশাপাশি মানবাধিকার কমিশনের যে বাছাই কমিটি, মানবাধিকার কমিশন যেভাবে নির্ধারিত হবে, সেটিও তারা সেখানে সরকারি মন্ত্রীদের প্রাধান্য দিয়ে একটা বাছাই কমিটি যেটা করছে, যেটাও নিরপেক্ষভাবে বাছাই করবে না। অর্থাৎ যাদেরকে জবাবদিহিতা করার জন্য এই কমিশন, সরকার বা নির্বাহী বিভাগকে, তাদের দ্বারাই এই বাছাই কমিটি আবার তৈরি হবে। ফলে এরকম অনেকগুলো ধারায় আমাদের সমালোচনা রয়েছে, এবং অলরেডি এটা মানুষ এটা আলোচনা করছে। ফলে আমরা সরকার যে কমিটমেন্ট করেছিল যে তারা আরও শক্তিশালী আইন বা আরও ভালো আইন আনবে, দেখা গেল তারা অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ তার থেকেও খারাপ আইন তারা আনছে, এবং তারা এটি ধারাবাহিকভাবে করে যাচ্ছে। বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে, এবং ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। আমরা সংসদে আমাদের সংসদীয় যেই রীতিনীতি, সেটা মেনে আমরা সেটার প্রতিবাদ বা জবাব বা আলোচনা আমরা করব, এবং পাশাপাশি রাজপথে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে। আমরা জুলাই সনদ, গণভোট, এই গণভোটের রায় অনুযায়ী সেই রায়ের দাবিতে আমাদের আন্দোলন এটা চলমান থাকবে 11 দলের। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদেরকে মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। এবং এই দেশে এই মুহূর্তে যেই বিদ্যুতের সংকট, গ্যাস সংকট, আপনারা দেখছেন মন্ত্রীরাও যখন কথা বলছে বিদ্যুৎ চলে যাচ্ছে, এবং তারা মুখে আবার বলার চেষ্টা করছে নিয়ে বিনিয়ে যে দেশে আসলে সংকট নাই, অথবা বলতেছে তারা কোনো কিছুই করতে পারবে না। এবং আরেকটি সংকট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সার সংকট। সার সংকটের কারণে আমাদের কৃষকদের ভোগান্তি তৈরি হচ্ছে। ফলে এর মধ্য দিয়ে তারা আবার এই ধরনের ভিন্ন আইন পাশ করার চেষ্টা করছে। ফলে আমরা মনে করছি যে জনগণ এটির পক্ষে কোনোভাবেই এটি মেনে নেবে না। আমরা সেই জায়গা থেকে আগামী যেই 30 তারিখ গুম বিরোধী দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয়, সেটাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিব, এবং আমরা আগামীকালের অধিবেশনে সংসদেও আমরা বিরোধী দলের সংসদ সদস্যরা সেটার আমরা সংসদীয় কায়দা সেটার জবাব দেব।